আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি গতকাল সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে একটা ক্যাবিনেট মিটিং আছে। আজ শনিবার ক্যাবিনেট মিটিং আজকে হচ্ছে, সেখানে 3 সেনাপ্রধানও উপস্থিত থাকবেন। এখন এই ক্যাবিনেট মিটিং তড়িঘড়ি কেন? তড়িঘড়ি এই কারণে যে খুব সম্ভবত পাকিস্তানের ওপরে আবার একটা আঘাত আসতে চলেছে। এখন আঘাতের রূপটা কতটা ভয়ঙ্কর হবে এবং তার মানে ব্যাপকতা কতটা জায়গা ঘিরে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্যাপারে কি আছে না আছে সে ব্যাপারে 3 প্রধানের সঙ্গে আলোচনা করা হবে। এই মিটিং এর পরে রাত্রিবেলার দিকে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। সেটা আমি গত সপ্তাহেই আপনাদের বলেছিলাম যে শুভেন্দুকে এই ক্যাবিনেট বৈঠকের পরে ডেকে পাঠানো হবে। বাংলাদেশের ব্যাপারে কি করা যায় সেটা শুভেন্দুর সঙ্গে সাহা প্রথমে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলবেন। এখন এই যে শাহবাজ শরীফ এবং আসিম মনির, তারা দুজনে যে কাণ্ডটি করে চলেছেন, একের পর একভাবে প্রকারে বাংলাদেশকে তারা উস্কে যাচ্ছেন। এর আগে তাদের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এলেন, তিনিও ঘুরে গেলেন, বেশ যাওয়া আসা হচ্ছে, সবটাই হচ্ছে সিআইএর নির্দেশে হচ্ছে, আমেরিকার নির্দেশে হচ্ছে। আমেরিকা যে ওখানে চীনের সঙ্গে যে কথা বলতে গেছিল সেখানে মুখ থুবড়ে চলে এসছে, চীনের কাছ থেকে কিছু আদায়ও করতে পারেনি আর চীনকে কিছু গছাতেও পারেনি। উল্টে চীন বলেছে আমেরিকা এখন একটা ব্যর্থ রাষ্ট্র। ট্রাম্পের মুখের ওপরে বলে দিয়েছে এখন ব্যর্থ রাষ্ট্র। এদিকে এই নিয়ে আবার আমাদের প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট তিনি আবার করেছেন, খোঁজা দিয়েছেন যে আমি ইরাকের যখন পরমাণু চুক্তি যখন করেছিলাম তখন কিন্তু 2017 সালে আমায় কিন্তু যুদ্ধ করতে হয়নি। এখানে কিন্তু আমেরিকাকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তো আমেরিকার এই ধরনের কথাবার্তা এখন চলছে, আমেরিকার ভেতরেই এখন ফুট লেগে গেছে। মানে এ ওকে দোষারোপ করছে, ও ওকে দোষারোপ করছে। তো ভারতবর্ষের ওপরে তার আঘাতটা কি আসতে চলেছে? ভারতবর্ষকে তিতিবিরক্ত করার জন্য পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আগেকার পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশ, তাকে ব্যবহার করছে এবং তার যে মানে সন্ত্রাসবাদী গোষ্ঠী, সেই গোষ্ঠীকে উস্কানি দেওয়ার জন্য লস্করে তৈবা এবং বিভিন্ন আরো সংগঠনকে তারা এদেশে পাঠাচ্ছে। আর এদেশে পাঠানোর ব্যাপারে পথ সুগম করার জন্য এদের কোনো ভিসা এবং ট্রাভেল ডকুমেন্টের কোনো দরকার নেই বলে দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটা পুরোপুরি ভারতবর্ষকে বিপদে ফেলার চুক্তি। ভারতবর্ষ এইভাবে দেখছে। তো প্রথমবার তো ঠেঙানি হলো, এইবার যে ঠেঙানিটা হবে সেটা হবে একদম নির্ণায়ক ঠেঙানি যাকে বলে। হয় পাকিস্তান থাকবে, নয় পাকিস্তান গোড়াবে, হয়তো গাজাও বানিয়ে দিতে পারে। বহু ক্ষয়ক্ষতি হবে, একসঙ্গে ত্রিমুখী ঝামেলা হবে, হামলা হবে। ঝামেলা বলতে হামলা হবে, এয়ারফোর্সের হামলা হবে, পদাতিক বাহিনীর হামলা হবে এবং নৌবাহিনীর হামলা হবে। গতবার যখন হামলাটা হয়েছিল 10 তারিখ বোধহয় 8 তারিখ হামলাটা হয়েছিল 2024 বোধহয় হামলাটা হয়েছিল, তখন নৌবাহিনীর একটা অভিযোগ ছিল যে আমরা তৈরি হয়ে বসছিলাম, আমাদের কোনো সুযোগই আপনারা দিলেন না। তখন রাজনাথ সিং বলেছিল পরবর্তী শুরুটা আপনারা করবেন। অর্থাৎ এবার নৌবাহিনী যদি যায়
তাহলে প্রথম করাচি বন্দরটাকে উড়িয়ে দেবে। তারপর যত ইনস্টলেশন আছে জেহাদিদের এবং যত মিলিটারি ইনস্টলেশন আছে, আপনার যত বিদ্যুৎ স্টেশন আছে এবং অস্ত্র মজুদের জায়গা রয়েছে, সেগুলোকে সব চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করা হবে। এই প্ল্যান অফ অ্যাকশন ঠিক করার পর একটা ডেট ঠিক করা হবে, সেই ডেটে অতর্কিতে রাতের বেলা আক্রমণ করা হবে। এবং বাংলাদেশকে কিছুটা হয়তো শিক্ষা এখানে দিতে পারে। এমনও হতে পারে রংপুর, রাজশাহী এই দুটো আপনাদের হাতছাড়া হতে পারে। মানে কেউ কাউকে যাতে সাহায্য না করতে পারে, এদিক ওদিক তাকাতে না পারে, তাহলে একসঙ্গে দুদিকে অপারেশন চালাও। এর মধ্যে কি হবে? এর মধ্যে 45 দিন কেটে যাবে, ইলেকট্রিক বেড়াগুলো বসে যাবে এবং সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফেন্সিং। প্রথমে হচ্ছে আমাদের জমিতেই প্রথমে একটা ফেন্সিং থাকবে, যাতে গরু ছাগল যাতে না আসতে পারে, মানুষ যাতে না আসতে পারে। তারপরে তার 20 ফিট পেছনে থাকবে ইলেকট্রিক্যাল ফেন্সিং, 440 ভোল্টের ইলেকট্রিক্যাল ফেন্সিং, যেটা 24 ঘন্টা চলবে। এই ইলেকট্রিক্যাল ফেন্সিংটা হচ্ছে আপনার পুরো 2200 কিলোমিটার জুড়ে, বাংলাদেশ বর্ডারকে জুড়ে এই ইলেকট্রিক্যাল ফেন্সিংটা হচ্ছে। তার জন্য বিশেষ ব্যবস্থা এবং জেনারেটর সমস্ত ব্যবস্থাগুলো করা হচ্ছে। তার মানে বর্ডার পুরো সিল করে দিয়ে তারপরে মারধরটা করা হবে। এই যে জেহাদিগুলো যেগুলো আছে না, তাদেরকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষ উঠে পড়ে লেগেছে। এবার অনেক সহ্য করেছে, বাবা বাঁচা বলে খাবার টাবার দিয়ে, ওষুধপত্র দিয়ে অনেক সাহায্য করেছে। কিন্তু এই কুত্তার ল্যাজ সোজা হবে না, কুত্তার ল্যাজ বেঁকাই থাকবে। আমি বলছি না যে বাংলাদেশে হবেই, কিন্তু এরম একটা হওয়ার কিন্তু কথাবার্তা চলছে যে অ্যাকশনটা যদি হয় তাহলে একই সময়ে একই দিনে দুদিকে মারো। এদিকে রংপুর, রাজশাহী দখল করে নাও, তাহলে আমাদের চিকেন নেকের একদম পুরো হয়ে যাবে, সমস্যার বরাবরের সমাধান হয়ে যাবে। দিয়ে ওটাকে ভারতের স্বশাসিত রাজ্য একটা করে দাও, সেখানে আলাদা তাদের মুখ্যমন্ত্রী থাকবে, তাদের আলাদা সুরক্ষা এবং বৈদেশিক নীতি, যেমন সিকিম রয়েছে, ওরকম একটা অঙ্গরাজ্য একটা করে দেওয়া হবে এই দুটোকে মিলিয়ে, মানে রংপুর আর রাজশাহীকে মিলিয়ে। এরকম একটা প্ল্যান চলছে। তা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আজকে বৈঠকের পর স্থির হবে যে কবে এই হামলা হবে। তবে হামলা হবে এটা নিশ্চিত, কারণ ডোনাল্ড ট্রাম্পের আর কিছু ক্ষমতা নেই। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছেন। তিনি বেজিংয়ে গিয়ে তিনি যে বেইজ্জতিটা হয়েছেন, কদিন বাদে তিনি হয়তো বড় বড় কথা বলবেন যে হ্যাঁ আমি এই পেয়েছি, ওই পেয়েছি, এই বেচবো, ওই বেচবো। এদিকে 200 বোয়িং কিনবে বলে কথা বলাতে হয়েছে কি, এয়ারবাসের আপনার শেয়ার বাজার ডাউন হয়ে গেছে। একদিনের ওই ঘোষণার একদিনের মধ্যে 75 লক্ষ আপনার ডলার ওয়াইপ আউট হয়ে গিয়েছে আপনার কি বলে এয়ারবাসের। একটা কোম্পানিকে 200টা বিমানের অর্ডার যদি দেওয়ার কথা প্রেসিডেন্ট বলেন, তাহলে আর একটা কোম্পানি যেটা আছে, দুটোই তো কোম্পানি, একটা বোয়িং একটা এয়ারবাস, তাহলে এয়ারবাসের অবস্থা কি হবে আর ভাবুন। ফলে শেয়ার একেবারে ধার করে নেমে গিয়েছে। আমেরিকার কোম্পানির প্রচুর লস। এই নিয়ে আমেরিকাতে একটা প্রচুর মানে চলছে, বিতর্ক চলছে। কেউ ট্রাম্পের ওপরে খুশি নয়। ট্রাম্প যতই ভাবুন যে তিনি একটা কিছু করে উনি দেখাবেন, একটা কিছু করে উনি দেখাবেন যে আমি মিড টার্ম ইলেকশনটার আগে একটা কিছু করেছি, কিন্তু মিড টার্ম ইলেকশনের আগে তিনি কিছুই করতে পারেননি। শুধু দেশকে, যত কাজ করতে গিয়েছেন তত দেশকে বিপদে ফেলেছেন। বিপদে ফেলে আরো মানে অর্থনৈতিক আর কি মানে এগুলো যত মানে সমস্যাগুলোকে, সেগুলোকে আরো চাগার দিয়ে দিয়েছেন। বেকারত্বের হার বাড়ছে, দোকানপাট প্রায় বন্ধ হওয়ার জোগাড়, কারণ তারা মাল দিতে পারছে না। প্রথম কথা মাল দিতে পারছে না, দ্বিতীয় কথা হচ্ছে এত দাম বেড়ে গেছে, সেই দামের সঙ্গে সাধারণ ক্রেতা মানে এটে উঠতে পারছে না। এদিকে আবার ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি, তিনি আবার ভারতবর্ষে এসছেন।
ভারতবর্ষে এসে ভারতবর্ষের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ওখানে যে আমাদের বন্দরটা রয়েছে সেই বন্দরটা নিয়েও কথাবার্তা হয়েছে। এই দুটো মোষের মধ্যে যুদ্ধ হচ্ছে। আপনারা ভাবুন, দুটো বুনো মোষের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর একটা বাঘ আর একটা সিংহ, রাশিয়া আর ভারত চুপচাপ বসে দেখছে। কেউ কিন্তু একটা কথা বলছে না। রাশিয়া ভারত চুপচাপ দেখছে এই কারণে, যে মোষটা মাটিতে পড়বে আঘাত খেয়ে আহত হয়ে আমরা সেইটাই খাবো, এই আর কি ধান্দা। তাই কেউ কোনো কথা বলছে না। এদিকে বেজিং থেকে প্রেসিডেন্ট ফিরলে পরে পুতিন আবার বেজিং যাচ্ছেন, তারপরেই আমাদের এখানে আসবেন। ফলে একটা বিশ্ব রাজনীতিতে একটা বড়সড় একটা পরিবর্তন ঘটতে চলেছে খুব শিগগিরই। আপনারা দেখতে থাকুন। আগামী দিনে অনেক নাটক আপনাদের জন্য জমা হয়ে আছে, সেগুলো আপনাদের বেশ আনন্দদায়ক এবং আনন্দ মানে বর্ধক হতে পারে। এবং আপনারা যেটা চাইছিলেন সন্ত্রাসবাদীদের নিপাত জাল, এদের এই যে সব বঙ্গোপসাগরে সব ঝাঁপ দিয়ে পালাক, এদের কপালে কিন্তু এই আছে। আসসালামু আলাইকুম এবং আদাব। প্রিয় বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2000 সালের মার্চ মাসে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একদিনের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, এবং সেবার বিল ক্লিন্টন এসে বাংলাদেশের কাছে গ্যাস চেয়েছিলেন এবং বাংলাদেশের গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে নিয়ে যাবে মার্কিন কোম্পানির মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা সেই শর্তে রাজি হননি এবং শেখ হাসিনা দাবি করেন যে তার ফলে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হয় একটি পাতানো নির্বাচনের মাধ্যমে। 2000 সাল থেকেই আমেরিকার বাংলাদেশের গ্যাসের উপরে কুনজর ছিল। এইবার আমরা দেখলাম গত 14ই মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জ্বালানি সচিবের সাথে, জ্বালানি সেক্রেটারির সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছেন এবং এই এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি সরবরাহ এখন মার্কিন প্রতিষ্ঠান শেভরন এবং এক্সেলারেট এনার্জির নিয়ন্ত্রণে চলে গেল বলে ধারণা করা হচ্ছে। 2026 সালের 12 এবং 13ই মে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, শেভরনের প্রেসিডেন্ট জাভিয়ের লা রোসা এবং এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিভেন কোবোসের সঙ্গে বৈঠক করেছেন এবং 14ই মে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে স্ট্র্যাটেজিক এনার্জি কোঅপারেশন মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে এবং ধারণা করা হচ্ছে যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক সীমার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। ডক্টর খলিলুর রহমান বেসিক্যালি আমেরিকার থেকে বাংলাদেশে ইমপ্লান্ট করা হয়েছিল। ইউনূসের সরকারে তিনি ছিলেন, সেখান থেকে তারেক রহমানের সরকারে তিনি এসেছেন, অথচ তিনি কখনো বিএনপি করেননি। ওই যে 2000 সালে যে কুনজর পড়েছিল সেটি বাস্তবায়িত হলো গত 14ই মে এবং এই বাস্তবায়নের অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন ডক্টর খলিলুর রহমান এবং তিনি মনে করেন যে তার বাংলাদেশে মার্কিন যে অ্যাসাইনমেন্ট ছিল সেটি তিনি সাফল্যের সাথে শেষ করেছেন। এই যে একটা এমওইউ স্বাক্ষরিত হলো, বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় বা পেট্রো বাংলা এরা কিন্তু কেউ তেমন কিছু জানে না। এমনকি এ ধরনের এমওইউ স্বাক্ষরিত হবার আগে যে আইন মন্ত্রণালয়ের একটা মতামত নেওয়া হয়, তারা এই এমওইউ ড্রাফট পড়ে দেখে, সেগুলো কিচ্ছু করা হয়নি। জাস্ট মিস্টার ডক্টর খলিল ওয়ান্টেড ইট অ্যান্ড হি ডিড ইট উইথ ইউএসএ। এবং বর্তমান বিএনপি সরকার বলেন, বিরোধী দল জামাত বলেন, এনসিপি বলেন, সবাই কিন্তু মুখে তালা দিয়ে বসে আছে। অথচ আমেরিকা যা ইচ্ছা তাই করতে পারে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই যে চরমভাবে দাসত্ব, এই যে দুটো মার্কিন কোম্পানির হাতে আমাদের মূলত গ্যাস সরবরাহ তুলে দেওয়া হলো, এখানেই শেষ না। এরপরে তারা বাংলাদেশে কোনো এক সময় মার্কিন নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি করারও প্ল্যান করছে। এবং আপনারা যদি দেখেন যে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজ ভিড়ছে,
তাহলে অবাক হবেন না, এবং ধারণা করা হচ্ছে এটা হয়তো 1 বছরের মধ্যেই হবে। কক্সবাজার বিমানবন্দর, চট্টগ্রাম বিমানবন্দর দুটোকেই তারা ব্যবহার করতে চায়। কক্সবাজার বিমানবন্দরের পাশে একটা 5 কিলোমিটারের একটা জায়গা আছে, যেখানে সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প গড়ে তুলেছিলেন শেখ হাসিনার সরকার। সেটার উপরে আমেরিকার একটা নজর আছে। আমেরিকা যদি চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলে ঘাঁটি করতে পারে, তাহলে তারা সমুদ্র পথে একটা ব্যাপক সুবিধা পাবে। বঙ্গোপসাগরের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা সুযোগ তৈরি হবে, এবং সেটা তারা করবে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার শর্তে, ক্ষমতায় থাকার লোভে তারেক রহমান এবং এই জামাত সবাই মিলে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। এবং এই যে তুলে দেওয়া, এর বিনিময়ে বাংলাদেশের কিন্তু কোনো কিছু পাওয়া নেই। সার্বভৌমত্ব, স্বাধীনতা বিসর্জন দেওয়াই একমাত্র নয়, বাংলাদেশে আমেরিকার কেবল শুধু নেওয়ার প্রকল্প আছে। আমেরিকা বাংলাদেশকে কিছু দিয়েছে বলে, দেবে বলে এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর নিজের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, নিজের দেশের স্বাধীনতাকে অন্যের হাতে তুলে দিয়ে, অন্যের সাথে দাসত্ব চুক্তি স্বাক্ষর করে কিছু পাওয়া না পাওয়ার প্রশ্ন তো আসেই না। এই যখন ডক্টর খলিলের সাফল্য, আমেরিকার দালাল হিসেবে বাংলাদেশের হো মা সারা করে দিয়েছেন সাফল্যের সাথে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রাম্প আমেরিকা এলেন তার দলবল নিয়ে, কি পেলেন তিনি? বরং একটু ইতিহাসের দিকে ফিরে যায়। গ্রেট হলে যখন চীনের প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্টের মিটিং হচ্ছিল, তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তারা থুসিডিসিস ট্রাপ এড়াতে চায়। থুসিডিসিস ট্রাপটা আসলে কি? 2400 বছর আগে গ্রিক ইতিহাসবিদ এই থুসিডিসিস এই ট্রাপের কথা বলেছিলেন। এটা একটা ফাঁদ। যখনই একটা প্রতিষ্ঠিত পরাশক্তি, সুপার পাওয়ার, দেখে যে আরেকটা রাইজিং পাওয়ার ওই সুপার পাওয়ারের প্রতি থ্রেট হয়ে উঠছে, তখন ওই সুপার পাওয়ার একটা যুদ্ধ শুরু করে দেয়, যাতে রাইজিং পাওয়ারটা তার কাছাকাছি না আসতে পারে। গ্রিক ইতিহাস দেখলে জানা যায় যে গ্রিক নগরী এথেন্স যখন উঠে আসছিল, উত্থানের মুখের একটি শক্তি, তখন প্রতিষ্ঠিত নগরী পরাশক্তি যেটা স্পার্টা, তারা চেয়েছিল এথেন্সের উত্থান রহিত করতে। সুতরাং এথেন্স এবং স্পার্টার মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে স্পার্টা জয়লাভ করেছিল। এথেন্সকে তারা হারিয়েছিল ঠিকই, কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে দেখা গেল স্পার্টা তার ক্ষমতা হারিয়েছে। এই কথা কেন চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বললেন? চীনের প্রেসিডেন্ট এর আগে 2015 সালে হেনরি কিসিঞ্জারের সামনেও বলেছিলেন। হেনরি কিসিঞ্জার হলো এক সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো এই হেনরি কিসিঞ্জারের সামনে বা ডোনাল্ড ট্রাম্পের সামনে যে থুসিডিসিস ট্রাপ, যেটাকে পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর গ্রাহাম এলিসন এটাকে আরো ফ্লারিশ করেছেন। তো এইটা বর্তমান প্রেক্ষিতে এভাবেই বলা যায় যে আমেরিকা সুপার পাওয়ার, চায়না রাইজিং পাওয়ার। সো চায়না আশঙ্কা করছে যে তারা, আমেরিকা নিশ্চয়ই চায়নার সাথে যুদ্ধে জড়াতে পারে, যেহেতু ইতিহাস বলে যে 16 বার এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং তার মধ্যে 12 বারই পরাশক্তি এবং রাইজিং পাওয়ারের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। তো চায়না এই যুদ্ধটা এড়াতে চায়। চায়না চায় যে আমেরিকা তাদের ইকুয়ালি ট্রিট করুক, যেন যুদ্ধে না যায়। আমেরিকা যেন চায়নাকে প্রতিরোধ করার বা কন্টেইন করার চেষ্টা না করে। কিছু স্পর্শকাতর ইস্যু রয়েছে, যেমন তাইওয়ান ইস্যুতে আমেরিকার অবস্থানটাকে চায়না কখনোই ভালো চোখে দেখে না। ট্রাম্প এবার একটা বুদ্ধি নিয়ে গিয়েছিল। এই আমেরিকান কোম্পানি এনভিডিয়ার নাম আপনারা শুনেছেন। এনভিডিয়া চিপ বিক্রি করে, চিপ বানায়। এই চিপ হলো যে কম্পিউটারের সিপিইউ, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য প্রয়োজন হয়। তো এই এনভিডিয়া H200 চিপ তৈরি করেছে, খুবই শক্তিশালী। তো ট্রাম্প বলেছিল যে চীনের 10টা কোম্পানিকে এনভিডিয়া 75,000 পিস করে চিপ বিক্রি করবে, এবং এর ফলে ট্রাম্প সরকার বা আমেরিকার সরকার
এনভিডিয়ার যে লাভটা হবে তার 25% নিবে। কিন্তু চায়না বলেছে যে না, আমরা তোমাদের কাছ থেকে চিপ কিনবো না। কারণ চায়না মনে করে যে আজকে ফুসলায় চিপ ধরায় দিল এবং এই চিপ ধরানোর মধ্য দিয়ে চাইনিজ প্রযুক্তির উপরে একটা কন্ট্রোল নিয়ে নিল আমেরিকান কোম্পানি, এবং আবার ট্রাম্প একটা ফাইজলামি শুরু করে দিল। আবার একটা সময় ছিল যখন এই আমেরিকান চিপসের 90%-এর বেশি চায়না কিন্তু এই ট্রাম্পের এই এই ট্যারিফের ফাইজলামি শুরু করার ফলে আজকে এর ধমক দেয়, কালকে অমর ধমক দেয়, কালকে চায়নার সাথে ব্যবসা বন্ধ করে। চায়না কি করছে, নিজেরাই চিপস বানানো শুরু করছে, এবং সেই যে 90% চিপস কিন্তু আমেরিকার থেকে, চায়না কিন্তু এখন জিরো চিপস কেনেই না বলতে গেলে। অর্থাৎ চায়না চিপস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এবং এই যে ট্রাম্প এই সফরে চেয়েছিল চায়নাকে এই চিপস বিক্রি করে একটা ফাঁদে ফেলাইতে, সেটাতেও ট্রাম্প ব্যর্থ হয়েছে। এবং ট্রাম্পের যারা সফর সঙ্গী ছিল তারাও বলেছে, ট্রাম্প নিজেও স্বীকার করেছে যে চীন এবার আমাদের কাছ থেকে চিপ কিনতে অস্বীকৃতি জানিয়েছে। কূটনীতি চমৎকার। এবং চায়নার যে অবস্থান, চায়না যুদ্ধ এড়াতে চায়, চায়না আরো গ্রো করতেছে, কিন্তু আমেরিকা সে সুপার পাওয়ার হলেও তার কিন্তু পায়ের নিচের মাটি কম্পমান। এবং সেই যে ইতিহাসের কথা বললাম যে স্পার্টা এথেন্সকে হারিয়েছিল ঠিকই, কিন্তু স্পার্টার শ্রেষ্ঠত্ব আর বেশি দিন থাকেনি। সো এই ইরান যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার পতন কিংবা পিছু হটা শুরু হলো কিনা সেটা আগামীতে সময় বলে দেবে। প্রিয় বন্ধুরা, আজ এ মার্কিনীদেরকে হয়তো আলোচনা যদি হয় তাহলে ওদের বিরুদ্ধে যাবে আলোচনা। হয়তো এই সরকার আর বিরোধী দল দুইজনই যেহেতু মার্কিনী প্রজেক্টেড প্রোডাক্ট, এরা ঠিক আছে, 2004 এর যে প্রোডাক্ট আছে এগুলো সব মার্কিনী প্রোডাক্ট। তো হয়তো তারা লজ্জা পাচ্ছেন। পলিটিক্স এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল বলে কিছু নেই। যে ইঞ্জিনিয়ার মোশাররফ মারা যাওয়ার পর আপনি দেখেছেন লক্ষ 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 লোকের জামায়াত হয়েছে সেখানে ওনার জানাজায়, এবং সেখানে যে স্লোগান হয়েছে সেটা আমরা সবাই জানি, দেখেছি, পত্র পত্রিকায় আছে, মিডিয়ায় আছে, সবখানে আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে। এই রিজওয়ানা টিজওয়ানা যত গুলি ছিল, ওই যে সবাই বলতো যে জানাজা পড়ানোর লোগো পাওয়া যাবে না আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগের